রাজনৈতিক দলকে প্রতিপক্ষ না করতে সরকারের প্রতি ফখরুলের আহ্বান, সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক জামায়াতের। যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। দেশের শান্তি শৃঙ্খলা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জানুয়ারিতেই যমুনা রেল সেতু উদ্বোধন, 1 ঘন্টার পথ পাড়ি দেওয়া যাবে, 5 মিনিটে বাড়বে যোগাযোগের গতি। সরবরাহ বাড়ায় শীতের সবজিতে ক্রেতার স্বস্তি, পিঠার স্বাদ বাড়াতে ছুটির দিনে খেজুরের গুড়ের কদর। কাঁচা বাজারটা মোটামুটি এখন আমাদের যারা আছে একটু এটা অনেক কম। পিঠা বানায়, পিঠা খাবো, শীতে পিঠা খুব মজা। এবং চলে গেলেন প্রেমের কবি হেলাল হাফিজ। আগামীকাল প্রেস ক্লাব ও বাংলা একাডেমিতে 2 দফা জানাজা শেষে নেত্রকোনায় দাফন। স্বাগত শান্তবাজারে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তন্ময় কুমার রায়। রাজনৈতিক দলকে প্রতিপক্ষ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। আলোচনা সভায় বিএনপির অন্যান্য শীর্ষ নেতারা বলেন, গত 15 বছরে স্বৈরাচারী সরকার পাক হানাদারদের মতোই দেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছে। বিস্তারিত জানাচ্ছেন তানজিম শাফিন। মেধা মননের উর্বর ভূমি বাংলাদেশ হয়তো থাকত উন্নত বিশ্বের কাতারি, কিন্তু এদেশের সমৃদ্ধি বারবার আটকে গেছে ক্ষমতালোভী শাসকের হাতে, যারা বারবার মুখ ও গলা চেপে ধরেছে জাতির শ্রেষ্ঠ সন্তান, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের। ৭১-এর 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার মধ্য দিয়ে পাকিস্তানি শাসকরা যেভাবে বাঙালি জাতিকে মেধাহীন করতে চেয়েছে, একইভাবে গত 15 বছর ধরে আওয়ামী স্বৈরশাসন পরিকল্পিতভাবে জাতিকে মেধাশূন্য করার ঘৃণিত চেষ্টা চালিয়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একটা সিস্টেমেটিক ওয়েতে বিভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশের টোটাল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা প্রকল্প নেওয়া হয় এবং যার মধ্যে তারা অনেকাংশে সফল হয়েছে। নম্বর বাড়িয়ে দেয়া, প্রশ্নপত্র ফাঁস করা সহ পাবলিক সার্ভিস কমিশনকে দলীয়করণ করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরে বুদ্ধিজীবীদের পদচিহ্ন অনুসরণ করে জাতি গঠনের প্রস্তুতি নেবার আহ্বান জানান বিএনপির বর্ষিয়ান নেতা মঈন খান। হয়তো ইন্টেলেকচুয়াল, আমি যে কথা বলেছি, শিক্ষক, শিল্পী, সঙ্গীতজ্ঞ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেশনাল, তাদেরকে হয়তো সেভাবে টার্গেট করা হয়নি, কিন্তু এবার টার্গেট করা হয়েছিল কাদের? যারা একদিন এই সব পদে যাবে, অর্থাৎ উদীয়মান ছাত্র, তাদেরকে এবার টার্গেট করা হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির মহাসচিব আহ্বান জানান, ৭১-এর মতো ২৪-এর অভ্যুত্থানের ইতিহাস যেন বিকৃত না হয়। গত 15 বছর ধরে ইতিহাসে বিকৃত করা হয়েছে, ঠিক তেমনি করে এখন যেন আবার কোন ইতিহাসে বিকৃত করা না হয়, সেই জন্য আমি সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ করব। অন্তর্বর্তী সরকারের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সহ অন্যান্য সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ বলেও দাবি করেন মির্জা ফখরুল। এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। নির্বাচন অনুষ্ঠানে দেরি হলে দেশের জনগণ আবারও ক্ষতির মুখে পড়তে পারে আশঙ্কা জানিয়ে বিএনপি নেতারা বলেন, আসন্ন নির্বাচন ও পরবর্তী সময়ে গণতন্ত্রকে সংস্কৃতিতে রূপান্তর করাই হবে দলের মূল লক্ষ্য। তানজিম শাফিন, এখন, ঢাকা।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে নিয়ে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সমাবেশকে কেন্দ্র করে মিছিল সহ সমবেত হন দলের নেতাকর্মীরা। পরে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। দেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। পরে প্রধান অতিথির বক্তব্যে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত সফল হবে না। এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আমরা ধারণা করেছিলাম তারা সবক নেবেন, আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা দিবেন না। কিন্তু কয়লা দইলে যে ময়লা যায় না। ওরা নিজেরা শান্তিতে নাই, বাংলাদেশকেও শান্তিতে থাকতে দিবে না। দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। নতুন বছরের জানুয়ারিতেই জনসাধারণের জন্য খুলে দেয়া হবে যমুনা নদীর উপর নির্মিত রেল সেতু। তবে রেলওয়ে মহাপরিচালক বলছেন, উদ্বোধনের আগেই পরিবর্তিত হয়ে আগের নামে ফিরবে সেতুটি। দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণের মেলবন্ধন এই সেতু দিয়ে একসাথে দুটি ট্রেন যাওয়া আসা করতে পারবে। তাতে করে এ পথে যে যাত্রীবাহী ট্রেন আছে সেই ট্রেনের চলাচল বাড়বে দ্বিগুণ। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার, ছবি তুলেছেন রিপন হাসান। পুরাতন যমুনা বহুমুখী সেতু থেকে ৩০০ মিটার উজানে সমান্তরালে দৃশ্যমান নতুন নির্মাণ। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের সেতু শুধু টাঙ্গাইল আর সিরাজগঞ্জের দূরত্ব কমিয়েছে তা নয়, তৈরি করেছে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণের মেলবন্ধন। নির্মাণ সঙ্গীরা বলছেন, বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির উৎকর্ষ মিলবে এখানে। বলা হচ্ছে, সেতুতে ব্যবহৃত লোহার পাতের রং ও ধরন শত বছর স্থায়িত্বের, তাতে রক্ষণাবেক্ষণ ব্যয় কমবে কয়েক গুণ। থার্ড পার্টি টেস্ট করানো হয়েছে বাইরে, এবং কিছু মেটেরিয়াল যেগুলো বাংলাদেশ থেকে আমরা সংগ্রহ করেছি, সমস্ত মেটেরিয়াল বাংলা বইয়ের থেকে টেস্ট করা হয়েছে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসলে এই ব্রিজটা করা হয়েছে, এটাই বলতে হবে। একদম আধুনিক টেকনোলজি ইউজ করা হয়েছে ব্রিজটা করতে গিয়ে, এবং কোনো কোয়ালিটি বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হয় নাই। এটি চালু হলে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যেমন গতি আসবে, তেমনি আন্তর্জাতিক মালবাহী ট্রেন চলবে এ পথ ধরে, যেখানে 50 মিনিটের পথ পাড়ি দেয়া যাবে 5 মিনিটে। প্রকল্প পরিচালক বলছেন, কাজ শেষ হয়েছে সবে, নতুন বছরের জানুয়ারিতেই হবে উদ্বোধন। আমাদের যে ফাউন্ডেশনটা নির্মাণ করেছি সেটা হচ্ছে স্টিল পাইপ, শিট পাইলের উপরে। অন্য ব্রিজগুলো যেটা আছে সেগুলোতে মাইল্ড স্টিল ইউজ করা হয়, সেটা প্রতি 3 বছর পর পর পেইন্টিং করতে হয় স্টিলের স্থায়িত্বটা রক্ষার জন্য। কিন্তু এখানে আমাদের 100 বছরে 1% বেশি ওয়্যার অ্যান্ড টিয়ার হবে না। ব্রডগেজ ট্রেনের জন্য 120 কিলোমিটার পার আওয়ার এবং মিটার গেজ ট্রেনের জন্য 100 কিলোমিটার পার আওয়ার। তো এই ফুল স্পিডে এই সেতু দিয়ে ট্রেন চলাচল করলে আমরা আগে যেখানে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে অলমোস্ট 45 মিনিট থেকে 50 মিনিট সময় লাগতো, এখন সেটা 5 মিনিটে সম্ভব হবে। রেলওয়ের নতুন মহাপরিচালক বলছেন, উদ্বোধনের আগেই পরিবর্তন হয়ে আগের নামে ফিরবে সেতুটি। ইতোমধ্যে শুরু হয়েছে সকল প্রক্রিয়া। এটা অরিজিনালি আসলে আমাদের যখন জাইকার সাথে আমাদের যখন লোন এগ্রিমেন্ট হয়, এটা কিন্তু যমুনা রেল সেতু নামেই লোন এগ্রিমেন্টটা হয়। যাক পরবর্তীতে পরিচয়, কারণ এটা প্রজেক্টের নামটা একটু চেঞ্জ করে, কিন্তু আমরা আগের অবস্থায় ফিরে আসার জন্য এটা প্রস্তাব করা হচ্ছে। তো মিনিস্ট্রি এটা অনুমোদন দিলে এটা নাম পরিবর্তন হয়ে যাবে। পদ্মা সেতু এবং যমুনা রেল সেতুর মধ্যে অন্যতম পার্থক্য এর রেল লাইনের সংখ্যায়। এটি ডাবল লাইন হওয়াতে একই সময়ে একসাথে 2টি ট্রেন আসা যাওয়া করতে পারবে। তাতে যখন এটি পুরোপুরি চালু হবে, যেমন যাত্রীবাহী ট্রেনের যাত্রার সংখ্যা বাড়বে, তেমনি কমবে পণ্যবাহী ট্রেন চলাচলের যে সীমাবদ্ধতা রয়েছে সেটি। সিফাত শাহরিয়ার, এখন সিরাজগঞ্জ।
শীতকালীন সবজির ভরা মৌসুম বাজারে, যে কারণে দামও নাগালের মধ্যে। দাম বাড়েনি চাষের মাছের, স্বস্তি বলতে এইটুকুই। বাকি সবই, বিশেষ করে ভোজ্য তেল, আলু, দেশি পেঁয়াজ, নদীর মাছ সবই কিনতে হচ্ছে চড়া দামে। বাজারে উঠেছে শীতের অনুষঙ্গ খেজুরের রসের গুঁড়ো। রাজধানীর সাপ্তাহিক বাজার দর জানাবেন জাবেদ আব্দুল্লাহ। বাজারে থরে থরে সাজানো শীতকালীন সবজি। কৃষকের শ্রমে ঘামে উৎপাদিত সতেজ পালং, পুঁই আর সরিষা শাক বিক্রি হচ্ছে প্রতিআটি 10 টাকায়। বছরের অন্যান্য সময় দেখা মেলে না এ ধরনের শাকের সমারোহ। ক্রেতারা বলছেন ভরা মৌসুমের কারণে দাম কিছুটা কমেছে। কিছুদিন আগেই ছিল 70, 80, 90 টাকা, এখন 30 টাকা, 35 টাকা, 25 টাকাও আছে। মানে একটু বুঝে আর কি। লাউ একটা 100 টাকা ছিল, লাউর দাম এখন 50 থেকে 60 টাকা কমে আসছে। এদিকে বাজারের চেয়ে সবজির মূল্য 10 থেকে 20 টাকা বেশি পাড়া মহল্লার অলিগলি ও ভ্যানে। বাড়ির দোরগোড়ায় বিধায় অনেকেই ভ্যান থেকে পণ্য কিনতে স্বস্তি বোধ করেন। ভাইয়া ভাড়া লাগে আনতে, মিন্তি ভাড়া, লেবার ভাড়া লাগে, এই জন্য একটু দাম বেশি পড়ে যায়। আমাকে 20 টাকা কেনাই পড়ে যায়, 30 টাকা বেশি। অনেকেই মনে করেন বাজার মনিটরিং জোরদারকরণ, সিন্ডিকেটকে ভেঙে ফেলা, একই সাথে মানসিকতার পরিবর্তন হলে দ্রব্যমূল্যের দর অনেকটাই ক্রেতার হাতের নাগালে চলে আসবে। শীতের পিঠার স্বাদ বাড়াতে এরই মধ্যে বাজারে উঠেছে রাজশাহী ও মানিকগঞ্জের ঐতিহ্যবাহী পাটালি, ঝোলা ও দানাগুড়। শীতের এই সময়টায় সামাজিক অনুষ্ঠান ও উৎসবে থাকে পিঠাপুলির আয়োজন। সে কারণে গুড়ের চাহিদাও বেড়ে যায়। বিক্রেতারা জানান, খেজুর রসে তৈরি ভালো মানের গুড় পাওয়া যাচ্ছে 140 থেকে 240 টাকার মধ্যে, আর ঐতিহ্যবাহী হাজারি গুড়ের দর অপেক্ষাকৃত বেশি। বর্তমানে আমরা বিক্রি করতেছি 250 টাকা থেকে 280 টাকা, আর কম দামা যেটা এটা 140 টাকা। পিঠা বানায়, পিঠা খাবো, শীতে পিঠা খুব মজা। চলতি সপ্তাহে শীতে উত্তাপ ছড়িয়েছে ভোজ্য তেল। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 175 থেকে 180 টাকায়। খোলা সয়াবিন তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে 160 থেকে 165 টাকায়। এছাড়া বোতলজাত 5 লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 852 টাকায়। উত্তাপ কমেনি আলু ও পেঁয়াজের বাজারে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা, আর নতুন আলু 80 থেকে 90 টাকা দরে। বাজারে আলুর দর নিয়ে ক্রেতা বিক্রেতার তর্কযুদ্ধ নৈমিত্তিক বিষয় পরিণত হয়েছে। কথা বুঝেন নাই, আমরা এনডি মালটা দিলে তো এদিকে পড়ে যাবো। পেঁয়াজ 120 টাকা, আর ইন্ডিয়ানটা হলো 100 টাকা। মানে এটা খুচরা বাজারে। আলু ওই যে কইলাম না, 75-80 টাকা। আলুর দাম আজকে 10 টাকার মতো কমেছে, কিন্তু আরো কমা উচিত। বাজার থাকে না, টাইনা চলা লাগে। যেন 100 গ্রাম এনে লাগে 50 গ্রাম। তেল তো সামনেই বললো, আপনার দোকানদার সামনে বললো, যেটা 5 লিটার কিনছিলাম 800 টাকাতে, সেটা এখন কত টাকা? 850 টাকা। বাজারে রুই, কাতলা, ইলিশ, পাঙ্গাস ও ছোট বড় মাছ নিয়ে হাকডাক দর কষাকষিতে ব্যস্ত ক্রেতা বিক্রেতা। ছুটির দিন হওয়ায় বিক্রিও ভালো, তবে নদীর মাছের চাহিদা বেশি। রুই 250 থেকে 400, ইলিশ 1200 থেকে 2000, পাঙ্গাস 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার ঘুরে মাছের পর্যাপ্ত সরবরাহ দেখা গেছে এদিন। ক্রেতারা বলছেন, চাষের মাছের দাম কিছুটা কম হলেও বাকি সবই বিক্রি হচ্ছে চড়া দামে। প্রত্যেকটা কিন্তু আমার কাছে এটা আগে আমি 150 নিতাম, এটা এখন 1100 টাকা যাচ্ছে। দাম তো আসলে বেশি, কম বেশি একটু সময়ের সাথে সাথে একটু দাম বাড়তেছে, এই আর কি। তো এটা তো আমাদের সহ্য করতেই হচ্ছে আর কি। ইলিশ মাছটা শীতে কম টানে, এই কারণে দাম মোটামুটি ঠিক আছে। আর বড় মাছটা একটু কম, এই কারণে দামটা বাড়তি আর কি। তবে স্থিতিশীল আছে মাংসের বাজার। গরু, খাসি কিংবা মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। নিঃসঙ্গতাকে সঙ্গী করেই চিরবিদায় নিলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বিষণ্ণতার ছায়া নেমেছে সাহিত্য অঙ্গনে। শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। বিস্তারিত জানাবেন বাইজিদ সাদ। ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এত আয়োজন, এসো আগামী মিছিলে, স্লোগানে স্লোগানে হবে কথোপকথন, কিংবা এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এমন অসংখ্য পংক্তি দিয়ে তরুণ প্রজন্মকে উদ্দীপ্ত করতেন কবি হেলাল হাফিজ।
ষাটের দশকে লেখালেখির সূচনা থেকে জীবদ্দশায় মাত্র 3টি কবিতার বই প্রকাশ করেই বাংলা কবিতায় অমরত্ব পেয়েছিলেন তিনি। সেই অমরত্বের স্বাদ আর চরম একাকিত্ব নিয়ে অনন্ত কবিতা লোকে পাড়ি জমিয়েছেন প্রেমের কবি হেলাল হাফিজ। শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে অবস্থিত সুপারহোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। কর্তৃপক্ষ তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত, পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন তিনি। কবির মৃত্যুর খবরে হাসপাতালে ঢল নামে তার পাঠক ও অনুরাগীদের। শেষ সময় কবির পাশে থাকা মানুষেরা জানালেন তীব্র একাকিত্বে ভুগছিলেন তিনি। অনেকবার বলা হয়েছিল যে আপনি কিছু তো লিখতে পারেন, আরও কিছু লিখে যান, আপনি আমাদের কবি, আমাদের মাঝেই থাকবেন, আপনি আপনার কলম ধরুন। কিন্তু তিনি আর লিখতে পারেননি, তার চোখের সমস্যা ছিল, লেখা পড়তে পারতেন না, তো একাকিত্বের মধ্যেই ছিল একদম শেষ সময়। উনি সিক ছিল, অনেক দিন ধরেই উনি সিক ছিল, তো আমাদের সাথে আসলে সুপার হোমের ওনারাও কমিউনিকেট করছিল, টাইম টু টাইম জানাচ্ছিল। আজকেও আমাকে কয়েকবার ফোন দিয়েছে। উনি সবসময় একাকী থাকতেন, নিঃসঙ্গ থাকতেন, উনি এটা নিয়ে সবসময় আক্ষেপ করে গিয়েছেন। ওনাকে যতটুকু চিনি পাশে বসে উনি ওনার এই আক্ষেপের কথাগুলোই আমাকে বলতেন। মিছে মায়ার এই নশ্বর পৃথিবীতে নিজের বেঁচে থাকার আশা ফুরলেও এ জাতিকে একতাবদ্ধ থাকার বার্তা দিয়েছেন কবি। এই যে সম্প্রতি যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেখানেও ছাত্র শিক্ষার্থীরা তার লাইন আসলে ব্যবহার করেছে, কবিতার লাইন, এবং এটা একটা এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। এই যে মিছিল করা, প্রতিবাদ দ্রোহের কবি হেলাল হাফিজ। আমি ওনার সঙ্গে যখন 6 অক্টোবর কথা বলেছি, তখনও তিনি বলেছেন যে আমার এই জীবন আর দীর্ঘ হোক সেটা উনি নিজেই চান না, কারণ আসলে একাকিত্ব জীবন, একই সঙ্গে যেই পরিস্থিতি, এটা থেকে আসলে মিলিয়ে ওঠা সার্বিক বিষয় নিয়ে আসলে তিনি মানে এই জীবনটাকে তিনি আর এনজয় করছিলেন না। হেলাল হাফিজের প্রথম জানাজা সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবে, দ্বিতীয় জানাজা সকাল 11টায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। এরপর নেত্রকোনায় আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে কবি হেলাল হাফিজকে। আসলে উনি কখনো কাউকে মানে অভিযোগ করেননি, কিন্তু শিশুর মতো তো ওনার মানে আহ্লাদিত হতেন। যেমন ওনাকে আরেকটু পুরস্কৃত করা যেত। 1986 সালে প্রথম কবিতা গ্রন্থ যে জলে আগুন জ্বলে প্রকাশের পর জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন কবি। 2013 সালে লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার। তার আগে খালেকদাদ চৌধুরী পুরস্কার সহ নানা সম্মাননা পেয়েছেন কবি হেলাল হাফিজ। বাইজিদ সাদ, এখন, ঢাকা। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 241 জন। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 13 ডিসেম্বর পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা 98,188 জন। চলতি মৌসুমে মারা গেছেন 545 জন ডেঙ্গু রোগী। এর মধ্যে গত নভেম্বরেই মারা গেছে 173 জন, যেটি এ বছরে মাসের হিসেবে সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি। গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 295 জন ডেঙ্গু রোগী। গত 24 ঘন্টায় আক্রান্তদের মধ্যে পুরুষ হল 64.2% এবং নারীদের সংখ্যা 35.8%। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। শেখ হাসিনা সরকারের দীর্ঘদিন ক্ষমতায় ধরে রাখার নীল নকশার প্রথম ষড়যন্ত্র ছিল পিলখানা হত্যাকাণ্ড। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন দাবি ভুক্তভোগী বিডিআর পরিবারের সদস্যদের। এ সময় প্রহসনমূলক বিস্ফোরক মামলার কারণে 468 জন বিডিআর সদস্য 16 বছর ধরে বিচার বহির্ভূতভাবে কারাভোগ করেছেন বলে দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তিসহ 8 দফা দাবি জানানো হয়। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। 2009 সালের পিলখানায় বিডিআর বিদ্রোহের সেই নৃশংস ঘটনার সময় পেরিয়েছে 15 বছর। বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের 2টি মামলা এখনও রয়েছে অমীমাংসিত।
বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয় ২০১০ সালে। হত্যা মামলায় খালাস বা সাজা ভোগ শেষ হলেও বিস্ফোরক মামলাটি বিচারিক আদালতে ঝুলে থাকার কারণে আটকে আছে ৪৬৮ জন বিডিআর সদস্যের মুক্তি প্রক্রিয়া। পরিবারের স্ত্রী, সন্তান, পিতা মাতা বিনা বিচারে কারাগারে বন্দী থাকা বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে এবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে কারা নির্যাতিত বিডিআর পরিবারের সদস্যরা। মানবতার জীবন নিয়ে আমাদের বিডিআর পরিবার। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলো বলেন, শেখ হাসিনা সরকারের দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখার নীল নকশার প্রথম ষড়যন্ত্র ছিল পিলখানা হত্যাকাণ্ড। প্রহসনমূলক বিস্ফোরক মামলার কারণে ১৫ বছর ধরে বিচার বহির্ভূতভাবে কারাভোগ করছেন বিডিআর সদস্যরা। বিডিআরের ইস্যুতে সরকার কোন জায়গায় আটকে আছে ওই জায়গাটা আমাদেরকে স্পষ্ট করুক, আমরা তার বিরুদ্ধে লড়াই করব। কারা নির্যাতিত ভাইরা যেন সকল প্রকার মামলা থেকে অব্যাহতি পেয়ে যেন পুনরায় আমাদের মাঝে ফিরে আসতে পারেন। রেজাউল করিম, রতন বিশ্বাস। মামলার পুনঃতদন্ত ও রায় বাতিল করা, নিরপরাধ কারাবন্দীদের মুক্তি, ২৫ ও ২৬ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা সহ ৮ দফা দাবি জানান তারা। নিরীহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে যে মৃত্যুগুলো হয়েছে তার সঠিক তথ্য উদ্ঘাটন করতে হবে। কেন জামিন পাচ্ছে না? সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে বহাল ও দোষীদের শাস্তির দাবি জানান কারা নির্যাতিত বিডিআর পরিবার। ৭৮ জন হচ্ছে যে হত্যা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। কমছে তাপমাত্রা, বাড়ছে শীত। কনকনে শীতের সাথে যোগ হয়ে জনজীবনে দুর্ভোগ বাড়াচ্ছে হিমেল হাওয়া। এতে বেশি কষ্টে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় বেলা গড়ালেও অনেক স্থানে মিলছে না সূর্যের দেখা। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশা ও হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসে প্রান্তিক জনজীবনে নেমেছে দুর্ভোগ। ঠান্ডাতে হাত পাড়া কোকড়া হয়েছে, ঠান্ডা কিবা হয়েছে, সপুতা হয়ে খুব কষ্টতে আছি। ঠান্ডাতে কর্ম করতে পারি না, ঠিক আছে, কঠিন কষ্ট। ভাই ঢাকা থেকে আমি বিকাল ৫টা ৫:৩০ সারা রাত আসতে পারি না ভাই, এত কুয়াশা আর শীত। সন্ধ্যার পরে কামাইটা করা যাচ্ছে না, সকাল বিকালের ঠান্ডা। কুমিল্লা জুড়ে জেঁকে বসেছে শীত। 2 দিন ধরে উঠছে না সূর্য। তীব্র শীতে বেশি বিপাকে ছিন্নমূল মানুষেরা। ঘন কুয়াশায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কমেছে যানবাহনের গতি। কাশ এটি ভুগতে হইতেছে, ছোট বাচ্চাদের বেশি হইতেছে। শীতের সময় একটু কষ্ট হয়, তারপরে কি করব, কর্ম তো করাই লাগবে, নাহলে তো খাইতে পাবো না। কুয়াশা বেশি, বৃষ্টির মতন বৃষ্টি পড়তেছে, কুয়াশা, ঠান্ডা প্যান্জার পাওয়া যায় না। জেলা আবহাওয়া অধিদপ্তর বলছে আরও 2 থেকে 3 দিন থাকবে এমন পরিস্থিতি। কুয়াশার তীব্রতা কিছুটা কমলেও বাড়বে শীতের প্রভাব। চুয়াডাঙ্গায়ও চলছে শীতের দাপট। ঠান্ডা উপেক্ষা করে বাইরে বের হচ্ছেন কর্মজীবীরা। শীতে হাটবাজারের শ্রমিক ও কৃষি শ্রমিকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শীত পড়ছে, কুয়াশার জন্য বাড়াতে পারছি না, শীতে সমস্যা তো হচ্ছে। আবার এদিকে কর্মসূচি কামে গেলেও আমরা করতে পারছি না ঠিক মতো। এদিকে ঘন কুয়াশায় 6.5 ঘন্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল 9টার দিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। প্রত্যয় দাস, এখন। এদিকে ঢাকায় 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ ও আগামীকাল আবহাওয়া অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শৈত্যপ্রবাহ না পড়লেও ঢাকার তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আপনার পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। রাজশাহী এবং চুয়াডাঙ্গা তাপমাত্রা 10 নিচে নেমে গেছে। এই জন্য আমরা আজকে বছরের প্রথমেই আজকে আমরা মৃদু শৈত্যপ্রবাহ ঘোষণা দিয়েছি, বিশেষ করে 4টা ডিস্ট্রিক্টে। এটার ব্যাপ্তি আরও বেড়ে যেতে পারে আগামীকালে এবং পরশু। তবে যেটা হচ্ছে তাপমাত্রা আপাতত ওই রকম কমবে না, হয়তো আগামীকাল পরশু হয়তো আপনার সামান্য একটু কমতে পারে। তবে যেটা হবে পরশুদিন থেকে তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে।
ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুদেশের স্বার্থেই দূর করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। শুক্রবার সকালে রাজধানীর গুলশানে শব্দ দূষণ নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? উড ইউ প্লিজ আনসার? তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদেরকে দিয়েছে? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে 53 বছর? এবারে আন্তর্জাতিক। গাজায় যুদ্ধবিরতি কার্যকরে প্রস্তুত ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এমন বার্তা দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জ্যাক সুলিভান। সুলিভানের বরাত দিয়ে মার্কিন বিভিন্ন গণমাধ্যম বলছে হামাস আর ইসরায়েলের যুদ্ধবিরতি খুব কাছে। আলোচনা অনুযায়ী 60 দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে। এ সময় হামাস 30 জন বন্দীকে মুক্ত করবে, ইসরায়েল ও ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করবে আর গাজায় ত্রাণ প্রবেশের পথ খুলে দেবে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই গাজায় নির্মম হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। বৃহস্পতিবার একদিনে ইসরায়েলি হামলায় পুরো উপত্যকায় অর্ধশতাধিক মানুষের প্রাণ গেছে। ব্লকবাস্টার সিনেমা পুষ্পা 2 দেখতে গিয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেফতারের পর তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের মেগাস্টার আল্লু অর্জুন। যদিও এর আগে তাকে আদালতে তোলা হলে 14 দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। হায়দ্রাবাদের ডেপুটি পুলিশ কমিশনার আকসান্স যাদব জানিয়েছেন, আপাতত ওই নারীর মৃত্যুর প্রাথমিক তদন্ত প্রতিবেদন হাতে এসেছে, তবে জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না বলে জানান তিনি। এর আগে 4 ডিসেম্বর পুষ্পা 2 সিনেমার মুক্তি উপলক্ষে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে উপস্থিত হন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। দর্শকদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। এর এক পর্যায়ে পদদলিত হয়ে মারা যান 39 বছর বয়সী এক নারী। এ ঘটনার পর বড় কোনো আয়োজনে জননিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে নানা মহলে। ফলে সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ নায়ক আল্লু অর্জুন ও তার নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে নিহতের পরিবার। এবারে খেলার খবর। অনেকটা নীরবেই বিসিবিতে শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী। খেলার ব্যস্ততার কারণে ছিলেন না বর্তমান ও সাবেক পুরুষ ও নারী ক্রিকেটাররা। এমনকি দেশের ক্রিকেট সংগঠন থেকে শুরু করে দেখা যায়নি বিসিবির বেশিরভাগ পরিচালককেই। বিস্তারিত জানাচ্ছেন শরীফ রৌশন। চ্যাম্পিয়ন্স ট্রফিকে আরও বেশি আকর্ষণীয় করতে আইসিসির ট্রফি ট্যুরের আয়োজন। সমুদ্র শহর কক্সবাজার আর ঢাকায় অভিজাত শপিং মলে ট্রফি দেখতে দর্শনার্থীরা ভিড় জমালেও হোম অফ ক্রিকেটেই দেখা যায়নি কোনো আমেজ। অনেকটা নীরব আর অনাড়ম্বরভাবেই শেষ হলো বাংলাদেশে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর। মিরপুরে 11টায় প্রদর্শনী শুরু হওয়ার কথা থাকলেও 1 ঘন্টা পর শুরু হয় ফটোশুট। স্টেডিয়ামে ক্রিকেটারদের জন্য এই আয়োজনের কথা বলা হলেও দেখা যায়নি কোনো ক্রিকেটারকেই। এমনকি সাবেক বর্তমান কোনো সংগঠক কিংবা বিসিবির পরিচালকদের বেশিরভাগকেই দেখা যায়নি এই আয়োজনে। এ নিয়ে ওঠে প্রশ্ন, যদিও বোর্ডের কেউ উত্তর দিতেও রাজি হননি। ফটোশুটে অংশ নেন ক্রীড়া সাংবাদিক এবং চিত্র সাংবাদিকরা। ঠিক দুপুর 1:30টায় মিডিয়া সেন্টার থেকে সরানো হয় ট্রফিটি। মাত্র 2 দিন আগে আমরা এসেছি, তো সবাই সবার বাসায় একটু রেস্ট দিয়েছে, তো সবাই রেস্টে গেছে। আর অনেকে আমাদের প্লেয়ার বিভিন্ন খেলাতে আছে, যেমন NCL এ আছে, তো এর জন্য আসতে পারেনি। এটাকে হয়তো এমন একটা দেশে করতে পারতো যেটা হাইপটা থাকতো, যেখানে সবাই কভার করতে পারতো, সব দল খেলতে পারতো, এবং এই টুর্নামেন্ট যে বিশ্বকাপের পর বড় একটা মর্ম রাখে, বড় একটা গুরুত্ব রাখে, বড় একটা টুর্নামেন্ট এটা, সেটা কিন্তু সেভাবে আবার রিভাইভ হতো। ট্রফি ট্যুরে বাংলাদেশের অভিজ্ঞতা জানিয়েছেন আইসিসির প্রতিনিধি দল। It's been 7 years now that the Champions Trophy has not happened, and now after 7 years we are reinstating it. The event went on very smoothly. We have not stopped it early. Everybody got their chance with the trophy, which is why we're finishing now. We wanted Trophy Tour as a whole is mainly for the people. We want the people to get excited. We want the people to be looking forward to the tournament, support their team. And with the championship, or rather the tournament happening now in the next year in February, March, I'm sure the people would want to see the trophy.
আজ রাতেই ট্রফি নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হবার কথা রয়েছে প্রতিনিধি দলটির। শরীফ রওশন, এখন, ঢাকা। সান্ধ্যবাজার শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজনৈতিক দলকে প্রতিপক্ষ না করতে সরকারের প্রতি ফখরুলের আহ্বান, সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক জামায়াতের। যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। দেশের শান্তি শৃঙ্খলা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জানুয়ারিতেই যমুনা রেল সেতুর উদ্বোধন, 1 ঘন্টার পথ পাড়ি দেওয়া যাবে 5 মিনিটে, বাড়বে যোগাযোগের গতি। সরবরাহ বাড়ায় শীতের সবজিতে ক্রেতার স্বস্তি, পিঠার স্বাদ বাড়াতে ছুটির দিনে খেজুরের গুড়ের কদর। কাঁচা বাজারটা মোটামুটি এখন আমাদের যারা আছে একটু এটা অনেক কম। পিঠা বানায়, পিঠা খাবো, শীতের পিঠা খুব মজা। চলে গেলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। আগামীকাল প্রেস ক্লাব ও বাংলা একাডেমিতে 2 দফা জানাজা শেষে নেত্রকোনায় দাফন। এই ছিল সান্ধ্যবাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।